তাহলে বলবেন যে আমার এখানে সব নকল তেল, এটা যদি বলেন তাহলে আপনি ভাইরাল। এর আগে যখন ফার্স্ট রাইড ইমপ্রেশন করছিলাম বলছিলাম যে এই বাইক নিয়ে আমি ঢাকার বাইরে কোথাও যেতে চাই, আর ওই স্বপ্নটাও যেহেতু পূরণ হলো এবার, আমার একটা ইচ্ছা আছে এরকম একটা বাইক আমার কালেকশনে রাখার, কারণ এগুলো হচ্ছে চিল বাইক, খুব চিল করার জন্য এই সমস্ত বাইক নিয়ে বের হইলে ওই টাইমটা ভালো কাটে অ্যান্ড পাবলিক অ্যাটেনশনও পাওয়া যায় বেশ ভালো। একটা ইস্যু চিন্তা করছিলাম মাইলেজ নিয়ে, যে হয়তো তেল আসতে হয়তো আবার ঢালতে হবে বা কিছু, বাট দেখলাম যে 2 কাটা ছিল। এই ব্যাপারটাও ভালো লাগলো যে আসলে মোটামুটি হাইওয়েতে যদি আপনি ইকোনমি রাইড যেটাকে বলে, মানে বেশি গিয়ারে অল্প আরপিএমে চালান, তাহলে এটা থেকে ভালো মাইলেজ পাওয়া সম্ভব। 1 2 3 4 4টা বাইক আমাদের আছে, এর মধ্যে একটা অবশ্য আমাদের না, একটা অন্য গেস্টের। এটা আমার, এটা রানা ভাইয়ের, এটা হলো আমাদের সিভির চাচুর, মানে হলো সাদত ভাইয়ের। অ্যান্ড ভাইয়ের চুল কিন্তু বড় হয়ে গেছে, ভাইও চেঞ্জ হয়েছে। তারপর আমাদের মামুন ভাই, উনি আবার দাড়ি টাড়ি ছোট করে ফেলছে। একজনে বারহালি তো একজনে কাটা আলি, এই অবস্থা হয়েছে। ঝামেলা একটা হয়েছে যেটা, রানা ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে রানা ভাইয়ের কথা বলার স্টাইল আমার ভিতরে চলে আসতেছে। মানে যেখানে যে আমার মনে হয় বলি আছি কই, আছি হচ্ছে অমুক জায়গায়, আঙ্গুল দিয়া দেয়। আপনারা যে কেউ আমার এই ডায়লগটা নিতে পারেন, এটা ভাইরাল ডায়লগ। আছি কোথায়? শ্রীমঙ্গল। আছি কোথায়? শ্রীমঙ্গল। আর বের হচ্ছি কোথা থেকে? রানিং স্ট্রিম রিসোর্ট থেকে, ইকো রিসোর্ট থেকে। যাই হোক, আমরা এখন হলো ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন অনেক মজার মজার কথা তো বলবোই। আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কথাও বলবো। অ্যান্ড শ্রীমঙ্গল থেকে আজকে আমরা বের হবো, আর বের হওয়ার রাস্তাটা হলো অনেক বেশি সুন্দর। প্লাস এখানে এখন দেখেন মনে হয় যে অনেক বছর আগে আমরা চলে গেছি। এই ধরনের গাড়িতে করে লোকজন এখানে চলাফেরা করে। আর আমাদের রিসর্টের পাশে হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো আছে, যেখানে টুকটাক কিছু খাবার পাওয়া যায়, যে খাবারগুলা মোটামুটি খেয়ে জীবিকা নির্বাহ মানে বাঁচা যায় আর কি। পুরি ভাজতেছে, সিঙ্গারা টিঙ্গারা বানায় রাখছে, কিন্তু এগুলা খাবো না। আমরা খাবো হচ্ছে পোলাওয়ের সাথে ডিম ভাজা। পোলাও হইব, 3 জন খাওয়ান যাবো ভাই। ডাল আছে, তারপরে হচ্ছে ছোলা। মাল শেষ, তাহলে ওনে যাই। হ্যাঁ শেষ ভাই, ওই ওনে যাই। ওই যে কি জানি কুটুমবাড়ি নাকি মেজবানবাড়ি নামে আরেকটা রেস্টুরেন্ট আছে, একটু ভিতরের দিকে ঢুকতে হয়। জাস্ট ওই কালভারটা পার হবো, এই প্যারাগন পার হয়ে দেন ডান পাশে হচ্ছে ওইটা। এই তো, তাহলে খাওয়া দাওয়ার উপরে থাকি, খাওয়া দাওয়াটা শেষ করি, দেন ব্যাগও গুছাইতে হবে। সময় হচ্ছে 12টার মতো বাজে। আমরা 1টার মধ্যে বা 1:30টার মধ্যে রওনা হয়ে যাব। অ্যান্ড ইচ্ছা আছে যে সন্ধ্যা হইতে বা সন্ধ্যার পরে আমরা ঢাকা পৌঁছে যাবো, এরকমটা টার্গেট রাখছি, যদি ব্রেক কম নেই। আর যদি ব্রেক বেশি নেই তাহলে তো। মেজবানবাড়িতে আসছিলাম, এটা হলো যে পেছনে যে সুন্দর ওইটা। কিন্তু ঝামেলা হয়েছে যেটা, বুঝলাম না ভাগ্য খারাপ কিনা, এখানেও খাবার কিছুই নাই, ওইখানেও খাবার কিছুই নাই। আজকে কি শ্রীমঙ্গলে খাবারের ধর্মঘট চলতেছে কিনা, কোনো জায়গায় খাবার পাইতেছে না। এখন এই মেজবানবাড়ির আরেকটা শাখা আছে গ্র্যান্ড সুলতানের একদম সাথে, রাস্তার এপার ওপার, ওইখানে যায় একটু খোঁজ খবর নেওয়া লাগবে যে ওইখানে খাবার আছে কিনা। ক্ষুধাও লাগছে আজকে, ওরা উঠছে আগে, আমি শুয়েছিলাম, কেউই খাই নাই আমরা, অনেকক্ষণ ধরে আমরা উঠছি, ক্ষুধা লাগছে। বাদন ভাই আসছে, আর ওই যে হচ্ছে প্যারাগন, এখানে একদিন থাকতে হবে। ক্যামেলিয়া কি এটা, বাঁশ কাঠের জিনিসপত্র। বেড়াতে আসবেন, এগুলা কিনবেন, কিছুদিন পর বাসায় নিয়ে যাবেন, ফাঙ্গাস পড়বে, কোনো দরকার নাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার ব্লগ দেখি। ও থ্যাংক ইউ ভাইয়া। আপনারা কি রয়্যাল এনফিল্ডের গ্রুপ নাকি? সব রয়্যাল এনফিল্ড যেখানে ছিলাম আর কি, 3 জন ভাই হলো 3টা রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে। হ্যালো। আচ্ছা, যেখানে ছিলাম আবার ওইখানে ব্যাক করি, ভাইও ভিডিও করতেছে, উনি গিম্বল লাগায় ভিডিও করতেছে। খাবার এখন আমাদের খুঁজেই হচ্ছে মেন টার্গেট। তুমি তো মামা ঘাস খেয়েই ফিট হয়ে যাও, আমাদের তো খাবার নাই। চলেন যাই দেখি, আশা রাখি ওইখানে পাওয়া যাবো। আর ওখানে নাকি পরিচিত এক যে ভাই আছে, সার্ভ করে ফুড, উনিও আছে। এখন হাইটা যাবো না বাইক নিবো এটা জানি না। এটা হইতেছে লিচি বাড়ি, এখানে অনেক লিচু গাছ। এটাও একটা রিসর্ট উপরে, এটা হলো টিলার উপরে। আর আমরা যে রাস্তা দিয়ে যেতেছি, এই রাস্তাটা ঠিক হওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তাটার অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেছে। একদম পা থেকে মাথা পর্যন্ত একটা ভাইব্রেট তৈরি হয়। যতবারই এই রোড দিয়ে যাবো অতবারই মনে পড়বে যে মামুনের এই রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়াটা উচিত হয় নাই। আর আমি হচ্ছে ওই মাথায় যাব এখন, ওই মাথায় গিয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করব যদি থাকে। বাদন ভাইয়ের বাইকে উঠছি কিন্তু, আর পেছনে হচ্ছে বাকি ভাইরা আছে, ওনারাও আসতেছে, সবাই ক্ষুধার্ত। ভাই খাইছেন নি?
নাস্তা করছি ভাই। নাস্তা করছেন, আমরা তো নাস্তা টাস্তা কিছুই করি নাই। অবশেষে আমরা খাবার পাইছি, আর মোটামুটি খাবারের শেষ দিকে অনেক ক্ষুধার্ত ছিলাম, তো লাস্টের দিকে এসে ভিডিও অন করছি। ভাইরা খুব ব্যস্ত খাওয়া দাওয়ায়। আমরা খেয়েই ভাইদের কিছু শপিং আছে ওগুলা করে হোটেলে ঢুকে দেন, তারপরে আমরা মোটো ভ্লগ শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, সময় হচ্ছে 14:41, তার মানে 3:45 থেকে 4 মিনিট কম। অ্যান্ড এই তো স্টার্ট করলাম, রিসোর্ট থেকে বের হয়েছি রানিং স্ট্রিম থেকে। অ্যান্ড ভাই ব্রাদার অলরেডি সামনে চলে গেছে। আমি হেলমেটটা পরছিলাম না, মাত্রই হলো হেলমেটটা পরলাম। চা বাগানের ভেতরে দিয়ে মোটামুটি আনারসের এই যে একটা রমরমা ব্যবসা এখানে আছে, কিন্তু আনারস একটু বেশি দামে বিক্রি হয়। বাট তারপরে ঘুরতে আসলে একটু বেশি খরচ করা এটা যাইতেই পারে, কারণ আমরা ঘুরতে আসি হচ্ছে একটু রিল্যাক্সের জন্য। এখানে এসে যদি বাজারের মতো দরদামি করি তাহলে তো ব্যাপারটা হয় না। আর শ্রীমঙ্গল লাস্ট 2 বছর তো বাইক নিয়ে আসি না, মাঝখানে একবার আসছিলাম অবশ্য। বাঁধন ভাইয়ের যখন বাবুটা হয় তখন দেখার জন্য আসছিলাম, যখন দেশের পরিস্থিতিও ভালো ছিল না, অনেক আর্মির চেকপোস্ট আর অনেক কিছু পার করে ওটা গাড়ি নিয়ে আসছিলাম। তো সব কিছুর পর এতদিন পরে এসে যেটা চেঞ্জ দেখলাম যে শ্রীমঙ্গলে এখন অনেক ট্যুরিস্ট। আর যেটা শুনলাম যে সমস্ত চিপাচাপায় আগে কেউ যাইতও না, কিছু প্রমাণও তো পাইলাম, ওই সমস্ত চিপাচাপায় এখন এমন ভিড় হয় যে আসলে জ্যাম লেগে যায় বলতে গেলে। ফ্রাইডেতে নাকি এটা অনেক বেশি। বাঁধন ভাই প্লাস আরও যারা এখানে ভাই ব্রাদার আছে, অভিজিৎ ভাইও একই কথা বললো। এই হলো অবস্থা। অ্যান্ড বাঁধন ভাইরা 2 জন আসছে আর আমরা হচ্ছে 3 জন, মোট 5 জন বের হয়ে যেতেছি। আমার বাইকে 2 কাটা তেল এখনও যদিও আছে, বাট তারপরেও ফুয়েল কিছুটা লোড করে নিতে হবে, কারণ রাস্তায় কখন কোন জায়গায় আবার পাম্প না থাকে, ফুয়েল শেষ হয়, ঝামেলা। সবাই আমরা এখান থেকে ফুয়েল নিয়ে নিব, এটাই হচ্ছে নেক্সট প্ল্যান, নেক্সট টার্গেট। শহরে একটা পাম্প আছে, মোটামুটি এদিকের ফুয়েল খারাপ হয় না, ভালোই পাইছি সব সময়। তবে ডিপো থেকে নিতে পারলে ভালো, বাট ডিপোর ব্যাপারটা আসলে হঠাৎ করে আসলে আপনারা জানবেন না। এখানে লোকাল যারা আছে তাদের সাথে যদি কথা বলতে পারেন, ভানু গাছ এখানে ছোট্ট দোকান আছে, খোলা তেল বিক্রি করে, ওইখান থেকে নিতে পারেন। তেলের কোয়ালিটি মোটামুটি ভালো, আমি সবসময় এখানে আসলে ট্যাঙ্ক ফুল করে নিয়ে যাই। তবে ওই ডিপো থেকেই আসলে এখানে যে শহরের মাঝখানে যে পাম্পটা আছে ওইখানে ফুয়েল নেয়। দেখা যায় ওখান থেকে নিলেও যে আপনি খুব বেশি খারাপ তেল পাবেন ব্যাপারটা তা না, মোটামুটি তেল ভালোই এখানের। এই হলো অবস্থা। এই শহরের আগের চা বাগানকে এখানে আমরা বিদায় দিয়ে দিব। আর এরপরের চা বাগান হচ্ছে একদম চা কন্যার ওইখানের যে বাগানটা, এই 2টা জায়গায় আমরা বাগান পাবো। আর বাইক নিয়েও অনেক ট্যুরিস্ট আসছে দেখলাম, টুকিটাকে যে ঘুরতেছে এই সমস্ত জায়গা দিয়ে। অ্যান্ড খুব সুন্দর একটা ট্যুর ছিল, বেশ রিল্যাক্স কিছু সময় কাটাইলাম। অ্যান্ড এই বাইকের সাথেও বেশ রিল্যাক্স একটা ট্যুর গেল, কারণ এটার সিটিং পজিশনটাই এমন রিল্যাক্স যে আসলে এরকম লং রাইডে এরকম একটা বাইক মনে হয় রাখাই যায়, এরকমটা আমার মনে হচ্ছে। সামনে হয়তো বা এর আগে যখন ফার্স্ট রাইড ইমপ্রেশন করছিলাম বলছিলাম যে এই বাইক নিয়ে আমি ঢাকার বাইরে কোথাও যেতে চাই, অ্যান্ড ওই স্বপ্নটাও যেহেতু পূরণ হলো এবার। আমার একটা ইচ্ছা আছে এরকম একটা বাইক আমার কালেকশনে রাখার, কারণ এগুলো হচ্ছে চিল বাইক, খুব চিল করার জন্য এই সমস্ত বাইক নিয়ে বের হইলে ওই টাইমটা ভালো কাটে, অ্যান্ড পাবলিক অ্যাটেনশনও পাওয়া যায় বেশ ভালো। চলেন পাম্পে যাই, তেল নেই। সামনে মসজিদ অ্যান্ড যেই লোকালয়টা দেখা যাইতেছে এটা হচ্ছে শ্রীমঙ্গলের মেইন শহর, মানে চৌমোহনা বলে সামনে 4 রাস্তার মোড়টাকে, যেখান থেকে ডানে গেলে হচ্ছে মৌলভীবাজার, বামে গেলে হচ্ছে ঢাকা, অ্যান্ড এই পাশে একটা রাস্তা, ওই জায়গাতে কয়েকটা রাস্তার মোড়, এই জন্য চৌমোহনা বলে। যাই হোক, এই শ্রীমঙ্গল যদি লোকালয়ে বা শহরে আপনারা থাকেন তাহলে কিন্তু কোনো ভাইবই পাবেন না। এই জন্য শ্রীমঙ্গল থাকলে আমি বলবো যে আসলে একটু শহর থেকে ভেতরে গিয়ে দেন কোনো চা বাগান বা জঙ্গলের আশপাশের রিসর্টগুলোতে যদি থাকেন তাহলে আপনার জন্য মনে হয় শ্রীমঙ্গলের রিয়েল ফিলটা পাবেন। মৌলভীবাজার বা শ্রীমঙ্গল যদি শহরে থাকেন ভাই, শহরের মধ্যে কোনো ফিল নাই, এই যে এরকম খাড়া স্পিড ব্রেকারের ফিলই পাবেন শুধু, মানে ওই মজাটা পাবেন না যে শ্রীমঙ্গল আসছেন সবুজে অরণ্য ঘেরা একটা পরিবেশ, ওটা পাবেন না। এই জন্য আমরা যেরকম ভিতরে থাকি, মানে বের হইলেই ধরেন জঙ্গল দিয়ে বের হইতে হয়, খাইতে গেলে জঙ্গল দিয়ে খাইতে যেতে হয়, একটা জঙ্গলের মধ্যে রিসর্টের মধ্যে থাকবেন, এটা ভাই মানে আমার কাছে ভালো লাগে। আর এমনিতে শ্রীমঙ্গল শহর অনেকটা ঢাকার মতোই, এই যে পাম্পটাও ঢাকার মতোই, বাট একটু ভাঙ্গাচুরা। অনেক দিন যাবত এই পাম্পটা এরকম ভাঙ্গাচুরাই, এটা ঠিকঠাক কেন যে করে না এটা আমিও জানি না। 2 পাশেই দেখা যায় যে তেলের জন্য লাইন আছে। এটা অকটেন, তো অকটেনটা নিয়ে নিই, খুব বেশি নিব না যেহেতু পাম্প থেকে নিতেছি, হয়তো এখান থেকে 500 টাকার নিব, আবার হয়তো অন্য পাম্প থেকে নিব। আমি এই কাজটাই করি লং রাইডে, 500 বা 300 এরকম তেল নিলে সুবিধাটা কি, যদি খারাপ তেলও পরে আপনি রিকভার করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপনি এখান থেকে বিদায় নেবেন? আচ্ছা, কোনো সমস্যা নাই ভাই, খুবই ভালো ভাই, দোয়া রাখেন, খুবই ভালো লাগলো ভাই, দেখা হবে। নক দিব, হ্যাঁ পৌঁছায় নক দিব না। হ্যাঁ ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা চালু ভাইয়া, কেন কোনো সমস্যা? হ্যাঁ চালু, আপনারও দেখা যাবো। হ্যাঁ আপনি কি দেখাইতে চান আপনারে?
তাহলে বলবেন যে আমার এখানে সব নকল তেল, এটা যদি বলেন তাহলে আপনি ভাইরাল। হ্যাঁ আমাদের তেল খুব ভালো, এটা আপনাদের তেল ভালো ভাই, আমি আসলে সব সময় নিয়ে যাই এখান থেকে, সব সময় ভাইয়া আমি প্রচুর আসি শ্রীমঙ্গল এবং এখান থেকেই সব সময় তেল নেই। এটাই হচ্ছে একদম শ্রীমঙ্গলের মেইন যে মার্কেট বা বাজার এলাকা, মানে যেটাকে আপনি কি বলবো এটারে আসলে, যেমন ঢাকা শহরের গুলিস্তান বা হচ্ছে মতিঝিল, ঠিক ওরকম শ্রীমঙ্গলের হচ্ছে এটাই একদম মেইন যে পয়েন্টটা, একদম মার্কেট অফিস টফিস সব কিছু এখানে, পুলিশের বিভিন্ন চাপও সব এখানেই থাকে। তবে এখানে হেলমেট ছাড়া লোকজন চলাফেরা করে, কাউরে ওইভাবে পুলিশ ধরে টরে না, বিশেষ কোনো ওই যে দেখেন না, বিশেষ কোনো অভিযান না থাকলে মনে হয় না এখানে কাউরে ধরে। আর দিনের বেলা প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে, কিন্তু রাতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডাও ছিল, মানে বাইক চালাইতে আমার ঠান্ডা লাগতেছিল। কালকে রাতে যখন ঘুরতেছিলাম বাদন ভাইকে বলছিলাম ভাই আপনিই চালান, যেহেতু আপনি এখানে থাকেন, আপনি অভ্যস্ত এই ঠান্ডার সাথে, আমি হঠাৎ করে গরম থেকে আসছি, প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল তখন। এরকমই হয় বিকেলের পর থেকে এই ঠান্ডাটা পড়ে এখন। আর দিনে কঠিন গরম ভাই, ঢাকায় হয়তো এরকম গরম, ঢাকায় তো ওইভাবে রোদে বের হই না, এই কারণে জানি না এই ব্যাপারগুলা। আর শ্রীমঙ্গলের একই অবস্থা দেখতেছি, অটো এত বেশি বাড়ছে, এই টাইমে কোনো বাস নাই, বাট অটোর কারণে অনেক ভিড় লাগতেছে রাস্তাটা। গাড়ি ঘোড়া দেখেন খুব কম, এই যে দুইটা প্রাইভেট এখানে দেখা যাইতেছে, আর এখানে তো ঐতিহ্যবাহী এই গাড়িগুলো আছেই। জিপ ওই যে আরেকটা সামনে আসতেছে দেখতে পাবেন, এই যে আরেকটা জিপ আসতেছে, এটা কুমিল্লা ক রেজিস্ট্রেশন, ওমা এদি আমার উপরে উঠতে চাইতেছে। আর এই গাড়িগুলো যারা চালায় তারা অনেক সিনিয়র দেখছি, যারা বাগানের কাজ করে, তাদের ফেসের মধ্যে সেই পুরানা একটা ভাব আছে, গাড়ির মধ্যেও সেই পুরানা একটা ভাব আছে, ভালো লাগে। একটা ব্রিটিশ আমলের একটা যে সিনেমাতে যে ফিলটা বা ফ্লেভারটা দেয়, ওই ধরনের একটা ফিল বা ফ্লেভার পাওয়া যায় এই শ্রীমঙ্গলে আসলে। যাক, আমরা হচ্ছে শহর থেকে বের হয়ে যেতেছি, মোটামুটি যে সামনে একটা কালভার্টের মতো আছে, এইখানেই অল্প 100-200 গজ সামনে, এটা পার হওয়া মানে আপনি হচ্ছে শহর থেকে বের হয়ে গেলেন। তারপরে রাস্তাটা একদম আপনাকে চা বাগান, চা কন্যা, ওইটা পার হয়ে একদম মিরপুর পর্যন্ত একটা অন্যরকম ভাইব দিবে ভাই, সত্যি কথা, একদম রিয়েল ফিল দিবে। যদিও ধান ক্ষেত বেশি ওইখানে চা বাগানের চেয়ে, বাট তারপরে ওইটা আবার আরেক রকম, ঢোকার সময় প্লাস বের হওয়ার সময় আপনাকে একদম রিফ্রেশ করে দেন পাঠাবে আর কি, ওই জায়গাটাই হলো এরকম। এই যে কালভার্টটা, এরপরেই মোটামুটি শহরের ওই কোলাহলটা নাই, যদিও এটা শ্রীমঙ্গল শহরেরই অংশ, বাট কোলাহলটা নাই। যে রাস্তাটার কথা বলছিলাম ওটা হচ্ছে এইটা, শহর থেকে বের হয়ে একদম লাস্ট চা বাগান পর্যন্ত, এরকম দুপাশে ধান ক্ষেত এবং মাঝখানে এরকম রাস্তা। এই রাস্তাগুলো মোটামুটি অনেক আগের রাস্তা বলে এখনো পর্যন্ত সাইডে কিছু বড় গাছপালা আছে। এই রাস্তাটা যদি আরেকটু বড় করে গাছপালাগুলো কেটে ফেললে আসলে এই রাস্তাটা ওই যে হাইওয়ের ওই রাস্তার মতো হয়ে যাবে, যে রোদের আলো একদম, ধীরে ধীরে রাস্তা বড় হইতেছে আর ধীরে ধীরে বড় গাছপালাগুলা কেটে ফেলতেছে রাস্তা, এই জন্য গরম যে ব্যাপারটা এটা একটু বাড়তেছে, ছায়া ব্যাপারটা একদমই পাওয়া যায় না। পার্বত্য এলাকায় গেলে রাস্তার মধ্যে যে ছায়া একটা ফিল, ঠান্ডা ঠান্ডা লাগে, ওই জিনিসটা এখানে থাকলেও ওইদিকে আর নাই। এখানে মোটামুটি তারপরেও কিছুটা এখনো পর্যন্ত আছে। দেখেন যে সামনে যেই ব্যাপারটা, গাছ দিয়ে মনে হইতেছে গেটের মতো একদম ছাউনি সিলিং বানায় রাখছে, ভাল লাগে এই রাস্তাগুলা। তবে হ্যাঁ, এই রাস্তাগুলাতেও রাইডিং কনফিডেন্ট আগের চেয়ে নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে অটো সিএনজির চাপ অনেক বাড়ছে, টুরিস্ট যেমন বাড়ছে অটো সিএনজির চাপও বাড়ছে। কালের সাথে সাথে আসলে এই জিনিসগুলো বাড়বে, এটাই স্বাভাবিক। যে কোনো জায়গায় যখন প্রথম একটা ট্যুরিজম ব্যাপার গড়ে ওঠে, ওই টাইমটা যে শান্তিটা থাকে, যখন অনেক অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, ঠিক ওরকম মানে অতি ট্যুরিস্টে ওই ট্যুরিস্ট এলাকার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা আসলে আমাদের চেষ্টা করা উচিত, নিজের দেশ তো, নিজের দেশের ট্যুরিজম যে ব্যাপারগুলো আছে ওগুলোকে একটু ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এই আর কি। আর এই যে একটা বাইকের সাথে মোটামুটি সুন্দর একটা ট্যুর গেল, একদম সাকসেসফুল একটা ট্যুর, কোনো রকম কোনো ঝামেলা বা কোনো কিছু এখনও পর্যন্ত পাই নাই। আর সহি সালামতে এখন দেখেন না কি সুন্দর গাড়ি, সহি সালামতে এখন ঢাকায় পৌঁছায় যেতে পারলেই হচ্ছে মেইন শান্তিটা। এর আগ পর্যন্ত একটু টেনশনে থাকতে হবে, যেহেতু একদম নতুন একটা ব্র্যান্ড, মানে নতুন একটা বাইক, অ্যান্ড সব কিছু এক্সপিরিয়েন্সটাও নতুন সব কিছু। বাট যতটুকু চালাইছি এতটুকুর যদি ব্যাপার বলতে হয়, এখনও পর্যন্ত কোনো রকম কোনো চাপই পাই নাই বা কোনো রকম কোনো ঝামেলা হয় নাই। একটা ইস্যু চিন্তা করছিলাম মাইলেজ নিয়ে, যে হয়তো তেল আসতে হয়তো আবার ঢালতে হবে বা কিছু, বাট দেখলাম যে 2 কাটা ছিল। এই ব্যাপারটাও ভালো লাগলো যে আসলে মোটামুটি হাইওয়েতে যদি আপনি ইকোনমি রাইড যেটাকে বলে, মানে বেশি গিয়ারে অল্প আরপিএমে চালান, তাহলে এটা থেকে ভালো মাইলেজ পাওয়া সম্ভব, এরকমটাই আমার মনে হইলো। এছাড়া রাইডিং কমফোর্ট অ্যান্ড রাইডিং যে ফিল, এগুলো মোটামুটি সব কিছুই ভালো ছিল।
তারপরে হেডলাইটের আলো নিয়ে যে টেনশনটা ছিল ওইটাও আসলে রাতে ভালো আলোই পাওয়া যায়। এই কারণে আজকে যে এখন বাজে 3টা, এই টাইমে বের হইলাম। আমরা শহরে ঢোকার আগেই হাইওয়েতে আমাদের অন্ধকার হয়ে যাবে, বাট এটা নিয়ে কোনো প্যারা নেই, এটাতে সুন্দর দেখা যায়। হ্যালোজেন আলোর কিছু সুবিধা আছে। এলইডি আলো অনেক চকচকা বেশি দেখা গেলেও হ্যালোজেনে অল্প আলোতে অনেক ক্লিয়ার দেখা যায়, এ হচ্ছে একটা সুবিধা। এই তো ওভারঅল রাইডিং যে কনফিডেন্ট আমার ভালো, অ্যান্ড হিটিং ইস্যু টোটালি নাই। অন্য বাইকে যেমন এই বাইকে ওরকমই লাগে। হাইওয়েতে জ্যামে যখন বসা থাকবে তখন যে কোনো বাইকে পায়ে একটা গরম ফিল করবেন, তো ওইটা এটার মধ্যেও থাকবে। এখন এটাতে তো আর এসি লাগানো না যে এটা আপনাকে পায়ে ঠান্ডা ভাব দিবে, ওরকম কষ্টের কোনো কারণ হয় না। বাইক নিয়ে সব ধরনের রাইডই সম্ভব, তবে মেইনলি ববার এগুলা একটু সিটি টু সিটি আর কি, সিটি টু সিটি। টায়ার্ড হয়ে গেছি, কথা আটকায়া যায়। সিটি থেকে সিটি কমিউট করার জন্য এই সমস্ত বাইকগুলা, এর আগে আমি রিভিউতেও বলছি যে আসলে ক্রুজার হচ্ছে স্টেট টু স্টেট অ্যান্ড ববার হচ্ছে সিটি টু সিটি। ওই হিসাবে ববার ইউজ করলেই ঠিক আছে, কারণ এই বাইকগুলো ওই ফোকাস করে বানানো হয় যে আপনি দৈনন্দিন দিনের বাজার সদাই সব কিছু করবেন, ওই জন্য না। রাইডে বের হবেন, নিয়ে বের হবেন, একটা ফিল আছে। এটা আসলে একটা ক্লাস, ববার হলো একটা ক্লাস। এটা যারা চালায় তারা নিজেদেরকে অ্যাজ এ বাইকার একটা ক্লাসে তারা আছে, ওই জিনিসটা দাবি করে এই বাইকগুলো চালায় আর কি। নট ফর কমিউটিং, মানে আপনি এখন ধরেন এনজিওতে চাকরি করতেছেন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতেছেন, এখন এই ববার নিয়ে ঘুরতেছেন, ওই জন্য এই বাইকটা না। এটা বুঝতে হবে যে আসলে কোন বাইকটা কোন পারপাস বানানো হয়েছে। আর আমাদের দেশে তো সিসি লিমিট মাত্রই কিছুটা বাড়ছে, তো বিভিন্ন ক্যাটাগরির বাইক আমরা সামনে আরও দেখব, কারণ আমরা স্পোর্টস আর কমিউটার এই দুইটার বাইরে কিন্তু তেমন কিছু দেখি নাই বলতে গেলে। তো এখন এই যে এই ধরনের একটু ভিন্ন ক্যাটাগরির বাইকগুলো আসতেছে, এগুলার ক্রাইটেরিয়াও আলাদা, এগুলার মানে এগুলা যে কাজে ব্যবহার করবেন ওই যে ব্যাপারটা ওইটাও আলাদা আর কি। হয়ে যাবে। রাস্তাটা সুন্দর না ভাই সব কিছুর পর? আমার মানে সেই লাগে এখানে, আর খুব বেশি জোরেও চালাইতে ইচ্ছে হইতেছে না। দেখেন আমি 60-এ চালাইতেছি আর 6 নাম্বার গিয়ারে, স্মুথ। মানে এই রাইডগুলাই ভালো লাগে আসলে এই ধরনের বাইকে। নতুন পাতার চা বাগানে এসে পড়ছি। এই বাগানের সব পাতাগুলো নতুন, অ্যান্ড পাতার একটা ঘ্রাণ পাচ্ছি, মানে কাঁচা চায়ের যে একটা ঘ্রাণ সেটা একদম পুরোপুরি পাওয়া যাচ্ছে। আর এখানে মোটামুটি একটু সমতল, কিন্তু সামনে হচ্ছে মানে এখানের জায়গাটাকে আমি সবসময় বের হওয়ার সময় বলি যে শ্রীমঙ্গল যে আপনাকে বিদায় দিতেছে ওই ব্যাপারটা সামনে বোঝা যায়। মানে চা বাগান, পাহাড়, জঙ্গল সব কিছু দেখেন একই সাথে। এবং এই জায়গার রাস্তাটুকুও না পিচ ঢালাই না, এই জায়গার রাস্তাটুকু হচ্ছে সিমেন্ট ঢালাই। মানে শ্রীমঙ্গলের সব রাস্তা যে ভালো না এটারও একটা প্রমাণ এখানে দিয়ে দিচ্ছে। হুট করে আপনাকে একটা সিমেন্ট ঢালাইয়ের ফিল দেখেন। দুই পাশে আস্তে পাহাড় শুরু হয়ে গেল, এ পাশে বড় পাহাড়, এই পাশে একটু ছোট পাহাড়, জঙ্গল, এই ব্যাপারটা আছে। কিন্তু এই পাহাড়গুলোতে আসলে চা চাষ হয় না, বাট এগুলাতে কী চাষ হয় এটা আমি নিজেও জানি না। পাহাড়গুলো এইভাবে ফেলে রাখছে কেন? হয়তো কোনো জুম চাষ বা কোনো কিছু হয় বা হয় না, বা এমনও হইতে পারে হয়তো পরিবেশের যে থাকে না বন বিভাগের সম্পদ বা এরকম কিছু, হয়তো বা টুকটাক চা গাছের মতো লাগে, বাট চা গাছ নাই। আমার খুব ফেভারিট একটা জায়গা এটা, অথচ এইখানে আমরা কখনো থেমে ছবি তুলি নাই বা কখনো থামি নাই। আবার এখানে নাকি ওই যে ট্যুরিস্ট পুলিশ যারা আছে ওরা নাকি বাইক থামলে একটু ঝামেলাও করে, অথচ দেখেনি যে মামারা থাইমা আছে অটো, ওদের জন্য কোনো আইন নাই ভাই, ওরা যা খুশি তা করতে পারে। কারণ এই মোড়টা সম্ভবত খুবই রিস্কি। এটা না, এটা ছোটই আছে। সামনে একটা মোড় আছে, ওইটা চাকন্যার আগের মোড়টা, ওটা প্রচণ্ড রিস্কি। মোড়টা মানে শেষ হয়ে আবার মোড় শুরু হয়েছে, তো অনেকে আমরা মনে করি যে মোড় শেষ, স্পিড কমাই না, অ্যান্ড তারপরে যে হলো স্লিপ করে। আর এই বাইকটার একটা ব্যাপার এর আগেও আমি বলছি ভিডিওতে, আজকে আরেকবার এই ভিডিওতে বলি যে আপনি যখন কর্নারিংয়ে যাবেন বাইকটা কাত করতে হয় না। এটার হ্যান্ডেল পজিশনটাই এরকম নর্মালি চলতেছে, মানে হালকা একটু কাত করলেই ঘুরে যাইতেছে। অন্যান্য বাইক দেখা যায় কর্নারিংয়ে এমনি সেমনে পোলাপান পাটা ফালায়া যা করে, বাট এটা দেখেন এই যে এটাই সবচেয়ে বড় কর্নারিং। আমি একদম নর্মালি জাস্ট হালকা সামনের ব্রেকটা ধরলাম, এই যে একটু কাত করলাম, সুন্দর বাইকটা ঘুরে গেল। স্পিড আমার 50। মানে এটাই হলো এই বাইকের মজা। আমার কাছে খুব ভালো লাগছে এই ব্যাপারটা, যে কর্নারিং যে ক্যাপাবিলিটিটা ওটা একটু ডিফারেন্ট এবং বেশ ভালো, মানে অ্যাক্টিভ কর্নারিং, কোনো রকম কোনো ঝামেলা নাই, সুন্দর কর্নারিং হয়ে যেতেছে। যাক, আমরা চাকন্যা পার হচ্ছি, শ্রীমঙ্গলকে শেষবারের মতো টাটা শ্রীমঙ্গল বলে দিতেছি। ওয়েলকাম টু শ্রীমঙ্গলে সবাই ছবিও তুলতেছে এখানে যারাই আছে। রোদের কারণে একটু লোকজনের ভিড় কম, বাট সকালে এবং বিকেলে বেশ ভিড় হয় এই জায়গাটা। এই যে ধন্যবাদ জানাই দিচ্ছে মৌলভীবাজার,
মৌলভীবাজার অঞ্চল ধন্যবাদ জানাই দিচ্ছে। অ্যান্ড এখানের এই যে রাস্তাটা ভাই আরও জোস, এখানে যারা স্পোর্টস বাইক নিয়ে আসবেন তারা সেই কর্নারিং করতে পারবেন। আমি এটা নিয়ে একটু ট্রাই করতেছি তবে কেয়ারফুল, অপোজিট সাইড থেকে ট্রাক অ্যান্ড বাস আসে। আর এখানে আসলে আনারস খাবেন, শ্রীমঙ্গলের কিন্তু চা পাতার সাথে সাথে আনারসটাও বেশ বিখ্যাত। বাইক তোমার তো আনারস খাওয়াইতে পারলাম না, আর আজকেই তোমার কাছ থেকে হয়তো বা বিদায় নিয়ে নিব। যদি আজকে আগে শহরে ঢুকতে পারি বাইকটাও দিয়ে দিতে হবে, আর যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আর তোমাকে আজকে দিব না, কালকে তোমাকে দিয়ে নিয়ে আসবো আমার বাইক, তাহলে তুমি আমার সাথে আরেকদিন থাকতে পারবা। চলেন আর একটু ফাস্ট চালাই, তা না হলে বেশি দূর দেরি হয়ে যাবে। 50-50 চালাইলে হবে না, মোটামুটি 60, 70, 80 পর্যন্ত রাখার ট্রাই করা লাগবে। চা বাগানে ঘেরা ওই পাশ, আর এই পাশে রশিদপুর। জি ভাইয়া ভালো আছি। রশিদপুর গ্যাস ফিল্ড, এখানে আমরা আসছি এখন। এখানে এক কাপ চা খেয়ে আমরা রওনা দিব আর কি। আর এখানে চাটা না খাইলে মনে হয় যে ট্যুরটাই মাটি। আর এখানে ছোট ছোট কলাও পাওয়া যায়, ওগুলো আমরা খাবো অ্যান্ড তারপর ফাইনালি হচ্ছে রওনা হব। বাগানটা অনেক সুন্দর, একটা পাহাড়ের মধ্যে একটা চা বাগান, রাবার বাগান সেই। আজকে ভিড়ভাড়টা একটু কম আছে। এই এদিকে আসো, কামড় দিবা? কামড় দিল ওই যে শাহাদাত, ওই যে শাহাদাত যে কামড় দাও। হ্যাঁ একদম। কলার মনে হয় সিজন না, বুঝলাম না কাহিনিটা। কলা কেমন কাঁচা ভিতরে শক্ত মনে হচ্ছে কলায় অসুখ হয়েছে, অপুষ্টিতে ভুগতেছে কলা। রানা ভাই থামা মাত্রই দৌড় দিয়ে ঢুকে গেছে মসজিদে, নামাজ মিস করে না উনি কখনো। আমরা একটু চার ব্রেক, একটু কলা খারাপ তারপরেও খাইতেছি। মূলত এখানে চাটা আমরা মিস করি না, চাটা খাই। দেন এ রোডে আর ভিডিও এখন নিব না, একদম হাইওয়েতে গিয়ে এরপরের যে ব্রেকটা দিব ওর আশপাশে কোথাও হয়তো ভিডিও অন করব। হ্যাঁ কলা, পাহাড়ি কলা তো ছোট ভাই। এত ছোট কে? পাহাড়ের গিট করে। পাহাড়ের কলা হয় মোটা হয়, অথবা এরকম ছোট হয়। এটা অবশ্য পুষ্টি বেশি, এখানে পুষ্টি কম। এখানে পাহাড়ের পুষ্টি কম, পাহাড় ছোট না, কলাও ছোট। হ্যাঁ কলা ছোট। শ্রীমঙ্গল থেকে বের হয়ে যখন মেইন রোডটায় উঠছি, তারপর থেকে এই রোডটা ছিল একদম সামনের পাশে। ভাই কিছুই খালি চোখে দেখা যাইতেছিল না, ক্যামেরায় তো আরও কিছু দেখতে পারতেন না। এখন রোডটা পশ্চিমে ডানে চাপছে। এতক্ষণ আমরা পশ্চিম দিকে মানে রাস্তা এরকম অ্যাঙ্গেলে ছিল, এখন একটু ডানে চাপছে। এখন আবার একটু শান্তির লাগতেছে, গাছের ছায়ার কারণে একটু ঠান্ডাও ফিল হইতেছে। বাট রোদের চাপ কমলেও এখন আবার এই যে এরকম ইটের সলিং বের হয়ে গেছে, এরকম রাস্তার চাপটা চলে আসছে। এটা আরেক ঝামেলা ভাই, এমন ঝাঁকি, মানে ফোনে ভাইব্রেশন আসলে যেমন টেবিল থেকে ফোন কাঁপতে একদিকে চলে যায়, এই ভাইব্রেশনের কারণে মনে হয় যে মোটর সাইকেলের সিট থেকেও আমরা কাঁপতে আরেক দিকে চলে যাই। রোডঘাটের অবস্থা আসলেই সিলেটের, মানে এই হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে ভাই খুব খারাপ অবস্থা, রোডের খুব খারাপ। এইবারের ব্রেকটা দিচ্ছি হচ্ছে অনেক সুন্দর একটা জায়গায়। আমি লিডে ছিলাম অ্যান্ড সবার আগে এসে বলছি এখানে থামতেই হবে। এত সুন্দর ভাই, দুই পাশে সবুজ আর সবুজ, দেখেন না, মানে ভাই খালি চোখে এক, ক্যামেরার চোখে হচ্ছে আরেক। মানে ক্যামেরার চোখে বোঝা যায় না, খালি চোখে অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর, সুপার লাগতেছে। নট অনলি সুপারের উপরে যদি কিছু থাকে আলট্রা প্রো ম্যাক্স সুপার লাগতেছে। যাকে এখানে আর দাঁড়াবো না, আমরা চলেন আবার আগে যাই। হাইওয়ের রোড বেশি ভালো না, ভাঙ্গা মানে জার্কিং বেশি, এই জন্য ফার্স্ট চালানো যেতেছে না, সেফটি আস্তে ধীরে যেতেছি আমরা। অনেক সময় অনেক ট্যুরমেট দেখছি যারা শুধু চালায় ভাই, থামতেই চায় না। এইবারের ট্যুরমেটগুলো ভালো, যেখানে থামতেছি সেখানেই থামতেছে। এই যে ছোটোখাটো ফুটেজগুলো নিতে পারতেছি ভাই। এরকম ধান ক্ষেত দুই পাশে, মাঝখানে এত বড় একটা রাস্তা, এরকম সৌন্দর্য দেখতে পাওয়াটা রাইডের সৌভাগ্যের ব্যাপার। ব্যাগ লাগাইছি, ক্যামেরা বের করছি, ব্যাগ লাগাইছি কিনা কে জানে। হ্যাঁ লাগাইছি। চলেন তাহলে। রাস্তার স্মুথনেস নাই বললেই চলে, ভাঙ্গা মানে এর মধ্যে সাইড করে ধরেন ব্যালেন্স করাটা একটু আমার কাছে কষ্টের লাগে। লাফাইতে থাকে। হুট করে যদি অপোজিট সাইড থেকে গাড়ি আসে ওভারটেক টাইমে, হুট করে যে আবার আপনি বামে মোড় নিয়ে নেবেন, এটা একটু এই রোডে কষ্টের কারণ আমার কাছে মনে হয়। রোডের অবস্থা খুব ভালো না। ঢাকা সিলেটে যারা আসবেন এটা কেয়ারফুল থাকতে হবে যে গতি অবশ্যই লিমিটের মধ্যে, নিরাপদ গতি নিয়ে চলতে হবে, কারণ এই সমস্ত রোডে ব্রেক করে থামানোটা টাফ। তার চেয়ে যে রোড থেকে বের হয়ে যে সার্ভিস লেনটা, এইটা মেন রোডের চেয়ে মনে হয় যে স্মুথ, কিন্তু এটাতে আবার কিছু জায়গায় রাস্তা নাই, ভাঙ্গা, টিউমার, এই ধরনের ব্যাপার থাকে। এই জন্য এই জায়গাটাও রিস্কি, বাট আস্তে চালাইলে ঠিক আছে। যদি আপনি স্পিডটা 60-র মধ্যে রাখেন
এই রোডটা মোটামুটি সেফ। একটা জিনিস দেখেন, আমার রাস্তার সামনে পাশে যে গতিসীমার একটা সাইনবোর্ড আছে, এই যে এখানে 40 লেখা, মানে 40-র উপরে উঠানো নিষেধ। রাস্তার কন্ডিশন অনুযায়ী রাস্তা যত ভালোই থাক, এই রাস্তায় কিন্তু 40-র উপরে তো উঠাইতে না করা হয়েছে। তাহলে এখানে যদি আপনি 60 আপ, 70 আপ, 80 আপ চালান, তাহলে এটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো গভর্নমেন্ট এটার জন্য দায়ী না, কারণ তারা তো এখানে লিমিট দিয়ে দিচ্ছে 40। কিন্তু এবার আসেন অ্যাজ এ বাইকার, আমি যদি বলি 40 স্পিডটা হচ্ছে, এখন আমার 50 আছে, তার মানে এর চেয়েও নিচে 40 হচ্ছে এই যে এটা যদি ম্যাক্সিমাম স্পিড হয়, ভাই আমার তো মনে হইতেছে মানুষ হেঁটে আমার আগে চলে যাবে। ওরে ভাই, অবস্থা দেখছেন রাস্তার, মানে এর মধ্যে এই দেখেন যায় কিভাবে এরা। তো আসলে এরা তো 4 চাকা, ব্যালেন্স করে ব্রেক করে থামায় ফেলতে পারে, বাট আমাদের তো 2 চাকা, আমাদের অবস্থাটা আসলে অতটা স্টেবল থাকে না এই লাফালাফির মাঝখানে। আর ধরেন আপনি অনেক স্পিডে হঠাৎ দেখবেন মাঝখানে রাস্তা এতখানি জায়গায় নাই, ওর মধ্যে আপনার চাকাটা এই যেরকম চাকাটা পড়লো, ব্যালেন্সলেস না হইলেও বাইকের রিম টাল হওয়া, টাল হওয়া, অ্যান্ড আরও অ্যালাইনমেন্টের 12টা তো বাজেই এই সমস্ত জায়গায়। বড় রেসারের তো আর বললামই না কী অবস্থা হয়। তো সিলেট রোডের অবস্থা খুবই খারাপ আসলে। বিশেষ করে আপনি যখন ঢাকা থেকে আসবেন তখন এটা বুঝবেন না, বুঝবেন হচ্ছে এখান থেকে ফেরত যাওয়ার সময়, কারণ এই দিক থেকে সিলেট থেকে যেই পণ্যগুলো নিয়ে, পাথরগুলো নিয়ে ঢুকে এইদিকে শহরের দিকে, তো লেফটের এই সাইডটার বেশি নষ্ট হয়। এই কারণে বেশিরভাগ সময় রাস্তা ফাঁকা থাকলে আমরা এরকম রাইট সাইড দিয়ে রং চালাই, কারণ এই সাইডের রাস্তা মোটামুটি স্মুথ। কিন্তু যখনই আপনি অর্ধেকের এই পাশে চলে যাবেন তখনই রাস্তার অবস্থা 12টা, মানে 12টা মানে একদম 12টা। শ্রীমঙ্গল যাই আমরা চা বাগান দেখতে, কিন্তু এই রাস্তাটা এবার হাইওয়েটা মোটামুটি ধানের সবুজ এই ব্যাপার স্যাপার দেখতে দেখতেই আসলে যাচ্ছে। প্রচুর ধানের ক্ষেত, অ্যান্ড মোটামুটি ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে এই সিলেট রোডে অনেক ধান ক্ষেত দুই পাশেই। ওইটার একটা অংশে আমরা এখন আছি, এই জন্যই এত ধানের ক্ষেত দেখতেছি। ভাই ধানের পাতার যে একটা গন্ধ, এটা মানে গ্রামের কথা মনে পড়ায়। দেখেন না কত বড় ধানের ক্ষেত আমার ডান পাশে। আর কিছুদিন পরে যখন ধান ধরবে, ধান পাকবে, ভাই দুই পাশেই ধানের ক্ষেত। এই ধান পাকার যে একটা মোমো গন্ধ ভাই, ওইটা তো পুরা নবান্ন উৎসবের কথা মনে পড়ায় দেয়। পিঠা, শীত, খেজুরের রস, ভাই পুরা নানা বাড়ির কথা মনে পড়ে। আপনাদের কি কারণ নানা বাড়ির এরকম স্মৃতি আছে যে রস জাল দিয়ে সেটার মধ্যে চা পাতা দিয়ে চা বানায় ফেলে? রস এত অ্যাভেলেবল, ছোটোবেলায় দেখছি, বাট এখন তো রস হয়ে গেছে হচ্ছে আমাবস্যার চাঁদের মতো, আর অরিজিনালটা তো পাওয়াই যায় না। ও মারে, রাস্তা এত খারাপ কেন? ডুপ্লিকেট রসের ছড়াছড়ি। তবে এই রোডে একটা জিনিসই ভালো, হয় যে ইমামাদের কম দেখা যায়। হাইওয়েতে এই অটো রিক্সা 2-3টা দেখলাম যদিও, হ্যাঁ রে, পুরো টেবিল চেয়ার সব উল্টে ছাদে নিয়ে ছুটছে, তবে কম। মানে ভিতরের যে রাস্তাগুলো ওগুলাতে আছে, এই যে একটা ক্রস করতেছে, বাট মেইন রোডে নাই। কারণ মেইন রোডে কই যাবে বলেন? বাসের রোডে অনেক দূর দূরান্তে তো দেখা যাবে চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য মেইন রোডে ওইভাবে নাই। কিন্তু রানা ভাই কই? রানা ভাই যে আগে গেল তো গেলই। গুরু, মসজিদ পাইছেন? আগায় যাব। মুক্তিযুদ্ধ চত্বর পার হচ্ছি। এই এলাকাটার নাম হবিগঞ্জ, হ্যাঁ সম্ভবত। যদি চুনারু ঘাটের রাস্তা দিয়ে আসে তাহলে কি এদিক দিয়ে বের হয়? আই এম নট শিওর, মেবি এদিক দিয়েও শ্রীমঙ্গল ঢোকা যায় হয়তো বা, কেউ জানলে আমাকে জানেন। আর এইখান থেকে যে রাস্তাটা, সামনে বেশ কিছু রাস্তা অনেক ফাঁকা, আর এইখান থেকে বলতে গেলে ওই ফাঁকা রাস্তাটা যখন শেষ হবে তখন হচ্ছে হবিগঞ্জের যে একটা ব্রিজ আছে, 2টা ডিস্ট্রিক্টের মিলন মেলা, যেখানে সিলেট অ্যান্ড 3টা ডিস্ট্রিক্ট, সিলেট, ঢাকা, চিটাগাং, 3টা ডিস্ট্রিক্ট এক জায়গায় মিলন মেলা। ওই জায়গাটা একটু রাস্তায় ভাঙাচোরা দেখছিলাম, অ্যান্ড ওই ভাঙাচোরার পর থেকে শুরু করে আবার ভৈরব ব্রিজ, না সরি, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের যে মোড়, ওই পর্যন্ত একটু ভালোই। সরাইল থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া যে ওটা মনে হয় স্বাধীনতা চত্বরই বলে, ওই পর্যন্ত ভাই রোড খুব খারাপ। শ্রীমঙ্গল থেকে যখন বেরিয়েছিলাম রোদ ঠিক এরকম, এখন যখন সামনে থেকে মারতেছে এরকম মারতেছিল, মানে মুখটা এরকম নিচু করে বাইকের দিকে দিয়ে দেন চালাইছি যাতে চোখে রোদ না লাগে। আরও একটা নামাজের ব্রেক। আর এখানে আমরা যেখানে থামছি রোদ মোটামুটি নেমে যাইতেছে। এখানে একটা গাছ দেখলাম, গাছটা ভালো লাগছে, দেখেন না ডাব কি ধরে আছে রে ভাই, প্রচুর ডাব ধরছে। আর রাস্তার পাশে এই লেখাগুলো আসলে আমরা স্পিডে থাকি পড়তে পারি না। দেখেন কি লেখা আছে এখানে, ধীরে চলুন, দুর্ঘটনা প্রবণ এলাকা। মোড়গুলাতে প্রচুর দুর্ঘটনা ঘটে, এই কারণে এরকম লেখা থাকে, কিন্তু আসলে কে পড়ে কোন জিনিস? আর দাঁড়াইলেই দেখেন ভালো ভালো জিনিস দেখা যায়। চাইলে আপনি একটা বিকেল এখানেও কাটায় দিতে পারবেন, কারণ এই সুন্দর মসজিদ, ভিতরে নাকি দোকান আছে, আমরা ঢুকবো ভিতরে। আসতেছে। আচ্ছা চলেন ভিতরে দোকানে যাই, দোকানে যাই একটু হালকা চা টা খাই,
বিকেল হয়ে গেছে, সন্ধ্যাও মনে হয় হয়ে যাবে ভৈরব ব্রিজ পার হওয়ার আগেই, কারণ দিন ছোট তো হুশ করে সূর্য নেমে যায়। মজো বিস্কিট বনফুলের বিস্কিট। আরও কি কি টুকিটাকি খাইতেছি আমরা। এলাকার নাম হচ্ছে জানি না, এলাকার নামটা জিজ্ঞেস করতে হবে ভাই। আচ্ছা, বুধন্দি ইউনিয়ন পরিষদ এখানে লেখা আছে। কি বীরপাশা? বীরপাশা ওই যে পেছনে যে দেখতেছেন ওটা হচ্ছে হাইওয়ে, অ্যান্ড এদিকে হচ্ছে ভেতরে ঢুকে গেছে আমরা এই দোকানটাতে। মা বাবার দোয়া, বীরপাশা বাইতুল আমিন জামে মসজিদ সংলগ্ন বুধন্তি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়াতে আছি আমরা। টুকটাক এই জিনিসগুলো খাইতে ভালোই লাগতেছে। আমার মনে হয় বিকেলে এখানেই শেষ হয়ে যাবে, সূর্য অনেকটাই নেমে গেছে, সন্ধ্যা কাছাকাছি। এখানে একটা সেগুন গাছও আছে দেখা যায়, সেগুনই তো মনে হয় এটা। এলাকার মুরব্বী ছোট ভাই ব্রাদার যারা আছে ওদের সাথে কথা টথাও হইলো, সুন্দর সময় কাটতেছে, ভালো লাগতেছে। ব্রেকগুলো খুব মজায় কাটতেছে এই ট্যুরে, একদম ফুল যতগুলো ব্রেক নিছি ভালো কাটছে। ও একটু রেস্ট নিতেছে। যাই বলেন ভাই, আকাশের যে কালারটা হইছে এটা চমৎকার। আমরা একটু ঘেমে টেনে গেছি। আমরা ভৈরব ব্রিজের আগে ব্রাহ্মণবাড়িয়া আর ভৈরব ব্রিজের মাঝামাঝি যে রোডটা হয়েছে অর্ধেক হয় নাই ওইখানে। আকাশটা এত সুন্দর লাল, না থেমে পারি নাই। এটাই মনে হয় আমাদের লাস্ট ব্রেক। আর ব্রেক হচ্ছে একদম ঢাকার কাছে, যা হয়তো একটা টি ব্রেক নিতে পারি। এখানেও একটু পানি টানি খাবো, হাইওয়ে রাইডে পানি বেশি খাওয়া উচিত। আর তারপরে হচ্ছে আমরা রওনা হয়ে যাব। এর মধ্যে রানা ভাই তো আসলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানেও মসজিদে ঢুকছে। মাগরিবের টাইমে আমরা ব্রেকটা নিছি, নামাজটা শেষ করি, দেন এই লাল আকাশের দিক দিয়ে আমরা রওনা হব। বাইক সব এখানে রাখা, সব রিফ্লেকটিভ ব্যাপারগুলো চলতেছে। আমারও আছে রিফ্লেকটিভ ব্যাপার স্যাপার। মামা কি অবস্থা? মামা তো গরম টরম হয় না ওরকম আহামরি, হাইওয়েতে ভালোই পারফরমেন্স দিল। অনেক বেশি টায়ার্ড অ্যান্ড অন্ধকার হয়ে যাওয়ার কারণে কালকে আর ভিডিও লাস্টের ফিনিশিংটা দিতে পারি নাই। এখন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মনে হইতেছে যে আসলে একটা ট্যুর খুবই বেশি জরুরি ছিল। আর ট্যুরের সাথে আসলে একটা নতুন বাইক যেহেতু আমাদের সাথে ছিল, এটার এক্সপিরিয়েন্স তো বললাম রাস্তায়, সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। তবে এই ধরনের সিটিংয়ের বাইক এই আমি প্রথম চালায় এত দূরে গেছি। তারপরে ওরকম কোনো আহামরি ঝামেলা হয় নাই। তবে যাওয়ার সময় প্রথম দিন আমার কাছে একটু আনইজি লাগছে, জ্যামে ট্যামে পড়ছি পরে, বাট পরে অভ্যস্ত হয়ে গেছি। এখন যেটা হয়েছে, আমার মনে হইতেছে নর্মাল বাইকে যদি বসি, আমি আসার সময় হর্নেটে উঠছিলাম, মনে হয় যে হ্যান্ডেল এরকম মানে নিচু হয়ে সামনের দিকে কেন ঝুঁকতে হইতেছে, আরামে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, সব কিছুর পর সুন্দর একটা ট্যুর গেছে অ্যান্ড সুন্দর একটা সময় গেছে ভাইদের সাথে। ট্যুরমেট অ্যান্ড সবাই অনেক বেশি এটারে কি বলে সাপোর্টিভ ছিল, এই জন্য খুব মজায় ট্যুরটা দিতে পারছি। ইনশাল্লাহ এরকম ট্যুর আরও হবে। আরও যদি অন্য কোনো বাইক নিয়ে আপনাদের ট্যুর দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এবারের ট্যুর ভিডিও অ্যান্ড ফুল সিরিজটা এখানে আমরা শেষ করি। কালকে থেকে আবার নর্মাল ঢাকার ভিডিও আসবে। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। ফুল সিরিজ ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং ঘুরতে থাকবো চিল ইনশাআল্লাহ। Bro, check the mic and make sure it sound right, boys.